আচ্ছা, 21-এর ঘ নম্বরে কি বলছে? একটু দেখো। বলছে 21-এ এখানে ধরো একটা গোলা আছে। সেই গোলাটাকে কি করছে? 500 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে ছুড়ছে। মানে এদিকে উপরের দিকে ছুড়ে দিছে, তার আদি বেগ কত? 500 মিটার পার সেকেন্ড বলে দিছে। আচ্ছা, বাতাসের বেগে অগ্রাহ্য করে নির্ণয় করো কখন এটির উচ্চতা কত হবে? 10 কিলোমিটার, এটাই তো। কখন মানে কি? সময়। এটাই তো বের করতে বলছে না? জি ভাইয়া। তাহলে এটা মিলে নাই কেন? মিলে নাই কেন? যায় না ভাইয়া, মিলে না। কিন্তু ক খ গ এগুলো সবই হয়েছে, কিন্তু ওটা টি ইজিক্যাল টু ইউ বাই জি দাও তো দেখি। আচ্ছা, এখানে ইয়ে দেওয়া আছে না? উচ্চতা দেওয়া মানে আছে। 21-এর ঘ নাম্বারটা করাইতেছেন? হুম, হুম। ভাইয়া ওইটা আমার একটা অ্যান্সার বের করতে পারছি আমি, যে এইচ ইকুয়াল ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, ওই সূত্র প্রয়োগ করেই মিডল টার্ম করে আমি একটা অ্যান্সার পাইছি, 27.31 সেকেন্ড। কিন্তু আর একটা সময় দেওয়া ছিল, ওই এটাই। সময়টা আমি পাইনি। সময় তো একটাই। একটা হয়েছে কিন্তু কি, ভাইয়া, হ্যাঁ বল। এখানে অ্যান্সারে দুইটা দেওয়া আছে নাকি? দুইটা দেওয়া আছে সময়। পরে দিন। আচ্ছা, বলি আমি এখানে কি হয়েছে। সেটা বাঁকা হয়েছে, হ্যাঁ। আমি তো অসুস্থ তো। আচ্ছা দেখো, এখানে ধরো 10 কিলোমিটার, হ্যাঁ। এইটুকু জায়গা হচ্ছে 10 কিলোমিটার। বুঝছো? এখন এই যে গোলাটা এখান থেকে ছোড়া হয়েছে, এটা এখান থেকে কি এই পর্যন্তই যাবে? আর উপরে যাবে না? যাবে কিনা বল। জি ভাইয়া যাবে। তাইলে এখান থেকে পাস করে এখানে গেছে। দেন এখানে যায় তার ধরো শেষ বেগ 0। তাহলে এই গোলাটা কি আবার ফিরে আসবে না নিচের দিকে? তাহলে উপরের দিকে যাওয়ার সময় ওর একবার বেগ উচ্চতা ছিল 10 কিলোমিটার। আবার উপর থেকে ঘুরে নিচে আসার সময় ওই আবার এই পজিশনে যখন আসছে, তখনও তার উচ্চতা কত? 10 কিলোমিটার। এই জন্য এই সময়টা দুইটা সময় দেওয়া আছে। একটা হচ্ছে এখান থেকে এতটুকু যাওয়ার সময়, আর একটা সময় হচ্ছে এখান থেকে ঘুরে যখন আসতেছিল, তখন আবার এইটুকুর সময়। ক্লিয়ার? ভাইয়া কিন্তু কনসেপ্ট ভাইয়া, বুঝছো? আমার তো পড়ন্ত বস্তুর ক্ষেত্রে উপরে উঠা এবং নিচে নামা দুইটা তো একই সময় লাগে না? উঠতে যে হুম, সময়টা হুম। লাগবে, নামতে একই সময়। হুম, হুম। তাহলে ভাইয়া তো এইটুকুর আমার জন্য 10। তুমি বলতে পারো, এইটুকুর জন্য বলতে পারো যে এখানে যদি উঠতে 10 সেকেন্ড সময় লাগে, তাহলে এখান থেকে নামতেও 10 সেকেন্ডই সময় লাগবে। এটা তোমার কথা ঠিক আছে। কিন্তু ভাইয়া আমার তো 10 কিলোমিটারের উপরে যাবে না, কোশ্চেনে তো ওইটাই দেওয়া আছে যে 10 কিলোমিটার, তবে আরো কি উপরে যাবে? যাবেই তো। যাবে না কেন? আরো উপরে যাইতে পারে। এটা উপরে যাবে না এমন কিছু তো বলা নাই। কিন্তু ভাই আমার এখানে তো লিমিট বলে তো নাই দিছে যে যে তো। 10 কিলোমিটার। এখানে খুব ভালো করে বলে দেখো, পড়ে দেখো কি বলছে। ভাইয়া এটা তো সর্বোচ্চ যাইতে পারে হচ্ছে 12.74 কিলোমিটার পর্যন্ত যাইতে পারবে, এই যে আপনার হ্যাঁ, এই কতে। যে এখানে প্রথম উত্তরই এটা বের করতে বলছে। ক জি নাম্বারে ভাই। বের করতে বলছে যে সর্বোচ্চ উচ্চতা কত। সেটা 12.76 কিলোমিটার। তাহলে এটা যখন তুমি বের করছো, তখন তো বুঝছোই যে এখান থেকে আরো 2.76 কিলোমিটার আরো উপরে যাবে। দেন গিয়ে ও কি করবে? নিচে আসবে। তাহলে এখান থেকে তোমার এই পয়েন্টে, ঠিক আছে, তুমি যদি এই টোটাল টাইমটা বের করো, টোটাল টাইমটা বের করো, এখানে যে কি তার শেষ বেগ কত হবে? 0 হবে। তাহলে এইটুকুর জন্য তুমি সময় বের করতে পারবে না? তাহলে এইটুকু সময় যদি তুমি বাদ দাও, তাহলে ওইটুকুর জন্য সময় পাবা। দেন এইটুকু আসতেও কি ওই সময় লাগবে। দেন এই দুইটা সময় এই সময়ের সাথে তোমার কি করতে হবে? যোগ করতে হবে। তাইলে ওঠার সময় ও এই জায়গায় থাকবে, নামার সময় ও এই জায়গায় থাকবে। তাহলে এই ওঠার সময় এক সময় একটা টাইম নিবে, যেটা কত? 27.31 সেকেন্ড। আবার নামার সময় আরেকটা সময় লাগবে, 74.73 সেকেন্ড। এই দুইটা সময়
দুইটা আলাদা আলাদা সময়ে সে এখানে অবস্থান করবে, এটাই বুঝাইছে। বুঝছো? এখানে তোমাকে স্পেসিফিক্যালি বলে দেয়নি যে ওঠার সময় বস্তুটি এখানে কখন পৌঁছাবে সে সময় বের করো, বলছে যে বস্তুটি এই সময় কি বলছে দেখো, কখন এর উচ্চতা এত হবে। তাহলে ওঠার সময় একবার তার উচ্চতা এত হবে এবং নামার সময় একবার তার উচ্চতা এত হইতে পারে। এই জন্য এটা দুইটা আলাদা অ্যান্সার। তুমি মিডল টার্ম করলে যে একটা অ্যান্সার 27.31 আর আরেকটা অ্যান্সার হচ্ছে 74.71 পাবা, এটা নাও পাইতে পারো। বুঝছো? জি ভাইয়া। আর 24 নম্বরে কি সমস্যা হয়েছে? বলছে 16 মিটার/সেকেন্ড দ্রুতিতে চলন্ত একটি গাড়ির চালক কোনো ভবনের প্রবেশদ্বার অতিক্রম করে 18 মিটার যাওয়ার পর ব্রেক প্রয়োগ করেন। তাহলে ধরো এটা ওই ভবনের প্রবেশদ্বার, এখান থেকে কত গেছে, 18 মিটার যাওয়ার পরে ব্রেক ধরছে, এখানে কি করছে, এখান থেকে ব্রেক ধরা শুরু করছে। আচ্ছা, এতে গাড়ির বেগ সুষমভাবে এত হারে হ্রাস পায়। এখানে কি দিছে, ত্বরণ। এখান থেকে ত্বরণ কি করতেছে, হ্রাস পাইতেছে, ব্রেক চাপলে তো ত্বরণ হ্রাস পাবে। 2.3 মিটার/সেকেন্ড ইনভার্স 2। ব্রেক ব্রেক প্রয়োগ করার পর এগিয়ে যাবার পথে ব্রেক প্রয়োগের কতক্ষণ পর গাড়িটি প্রবেশ পথ থেকে এত মিটার দূরে থাকবে। আচ্ছা, বলো তো এই লাইনটা অনেক ইম্পর্টেন্ট, সেটা কি বলছে, ব্রেক প্রয়োগের পর, এখান থেকে ব্রেক প্রয়োগ করার পর এগিয়ে যাওয়ার পথে, মানে এই যে এগিয়ে যাইতেছে তখন কতক্ষণ পর গাড়িটা হচ্ছে কি করবে, এই যে প্রবেশদ্বার বলছে কিন্তু আবার, প্রবেশদ্বার থেকে কত 65 মিটার দূরে থাকবে। কত মিটার আসবে? 47 মিটার। 47 মিটার। আচ্ছা, আচ্ছা দেখো, এখন বলছে ব্রেক প্রয়োগের কতক্ষণ পর গাড়িটি প্রবেশদ্বার হতে 65 মিটার দূরে থাকবে। তাহলে আমরা দেখলাম যখন থেকে ব্রেক প্রয়োগ করছে তখন থেকে 47 মিটার পর্যন্ত দূরত্ব বের করতে হবে, মানে সময় বের করতে হবে। তাহলে এটা আমাদের কি, এস। আমাদের দরকার কি, টি। আমরা আর কি জানি, এ 2.3 মিটার/সেকেন্ড ইনভার্স 2। তাহলে আমরা এখান থেকে কি টি বের করতে পারবো না? পারবো কিনা বলো? জি ভাইয়া। এটা কে করছো, এই ম্যাথটা কে পারছো? জি ভাই, আমি করছি ভাইয়া, কিন্তু তবে দুইটা অ্যান্সার বেরিয়েছে, আমি আসলে নিব কোনটা। একটা 4.2 সেকেন্ড বেরিয়েছে আর একটা 9.7 সেকেন্ড। তবে আসলে অ্যান্সার আছে 4.2 সেকেন্ড, কিন্তু 9.7টা যদি আমি নেই, 9.7 সেকেন্ডটা। 4.2 সেকেন্ডের কথা আসছে, 9.2 সেকেন্ড। আর এই ম্যাথ পারো নাই কে? 9.7। এই ম্যাথ কে পারো নাই, কে বলছিল, আকাশ? জি ভাইয়া। কেন পারো নাই বলো তো, মানে কোথায় সমস্যা হয়েছে? ভাইয়া, ভাইয়া আমি বাইরে মূলত আমার এই উত্তর মিলে না, বসে উত্তর মিলে না। কত আসছে? দাঁড়ান দেখা লাগবে। আচ্ছা, তাহলে আরেকজন যে করছে সে কেমনে করছে বলো?
জি ভাইয়া করছি যে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্র অ্যাপ্লাই করে হুম। করছি। আপনার এস হচ্ছে আচ্ছা। 47 মিটার, এবং বেগ দেওয়া আছে আদি বেগ 16, তারপর হুম। ত্বরণ দেওয়া আছে -2.3, হাফ ইন্টু -2.3 ইন্টু টি স্কোয়ার। এইখান থেকে মিডল টার্ম করে মূলত আমার বের হয় দুইটা অ্যান্সার, 4.2, হুম। 9.7। এটা ক্যালকুলেশন হ্যাঁ, করলে দুইটা বের হয়। অ্যান্সারই বেরোবে, দুইটা তো অ্যান্সারই ভাইয়া বেরোবে। আসলে কোনটা নিব আমি, না 4.2 কিন্তু সেকেন্ডটা নিব না আমার 9.7 সেকেন্ড? আমার মনে হয় এটা মিডল টার্ম করলে একটা অ্যান্সার পজিটিভ আসার কথা, একটা অ্যান্সার আসার কথা নেগেটিভ, যত না ভাইয়া সম্ভব। দুইটা তো পজিটিভ আছে, দুইটাই পজিটিভ দুইটা আসছে, যখন দুইটা পজিটিভ আসবে তখন তুমি ছোট মানটা নিবা সব সময়। ছোট মানটা। ছোট যে অ্যান্সারটা থাকবে, হ্যাঁ, সময়ের ক্ষেত্রে ভাইয়া এই আমি, সমস্যাটা হয়। আমার তো ভাইয়া আসছিল 4.0, তাহলে আর একটা আসছিল 5.33। কেন আসবে এমন? জানি 47, না এটা ভাইয়া, বসো। মিডল মিডল টার্ম 47, করে। 16 টি মাইনাস হাফ ইন্টু 2.3 ইন্টু টি স্কোয়ার, এটাকে জাস্ট পলিনোমিয়াল ইকুয়েশনে বসায় দিবা, দুইটা অ্যান্সার আসবে। ওর কথা যদি ঠিক থাকে তাহলে এই দুইটা অ্যান্সার আসবে। এখন এই ক্ষেত্রে সবসময় ম্যাক্সিমাম সময় দেখা যায় কি একটা পজিটিভ মান আসে আর একটা কি নেগেটিভ মান আসে। কিন্তু সময় কি কখনো ঋণাত্মক হইতে পারে? সময়ের মান তো কখনো ঋণাত্মক হওয়া সম্ভব না। এই জন্য কি আমরা ঋণাত্মক মান কনসিডার করি না, আমরা কি ধনাত্মক মানটাই নেই। আর যদি আমার একটা ছোট মান আসে, যেরকম এমন সিচুয়েশন যদি চলে আসে 4.2 সেকেন্ড আর 9.2, তাহলে আমাদের অ্যান্সারে, কারণ দেখো একটা কি হয়, এরকম যখন আমরা পলিনোমিয়াল ইকুয়েশন করি তখন দুইটা মান আসে কেন? কারণ ধরো কোনো একটা গাড়ি যখন এই পথে যাইতেছে, বা কোনো একটা বস্তু যখন এরকম উপরের দিকে যাইতেছে, যখন আমরা পলিনোমিয়াল হিসাব করি তখন আসলে বিষয়টা এমন হয় যে বস্তুটা একবার উপরে যাওয়ার সময় ক্যালকুলেট করে, আবার নিচে আসার সময় ক্যালকুলেট করে। এই দুইটার টাইম ক্যালকুলেট করে মোট একটা সময় দেয়, যেটা আসে বড় মান, যেরকম ধরো 9.2 আসছে এখানে। আর এই উপরের দিকে শুধু যাওয়ার জন্য অথবা শুধু আসার জন্য যে সময়টা লাগে, সেটা হয় ছোট মান 4.2। বুঝছো? এক্ষেত্রে তোমরা একটা জিনিস মনে রাখবে যে সবসময় এরকম ক্ষেত্রে যদি এই দুইটাই পজিটিভ চলে আসে, তাহলে তোমাদের যে ছোট মানটা থাকবে দুইটার মধ্যে, সেটা তোমরা অ্যান্সার হিসেবে কনসিডার করবে। এখানে তোমরা যখন সামনে আরো আরো ম্যাথ করবা তখন দেখবা যে এরকম অনেকগুলা ম্যাথ তোমরা ফেস করবা, যেগুলোতে এরকম অ্যান্সার পাবা তোমরা, তখন দেখবা ছোট মানগুলো ইউজ করা হয়। ঠিক আছে, আমরা তাহলে আজকের পরে ঢুকতে পারবো? ভাইয়া এই, হ্যাঁ, এটা বল। কি হচ্ছে যে, দ্বিঘাত সমীকরণ ওটা দিয়েও করলে হয়, আবার মিডল টার্ম ডাইরেক্ট ক্যালকুলেটরে হ্যাঁ, করলেও এটা হয়? তো দ্বিঘাত সমীকরণ দিয়ে করলে হয়, মিডল টার্ম করে করলেও হয়। কিন্তু তোমার হাতে পরীক্ষার হলে এত সময় থাকবে না, তুমি যে জি ভাই। মিডল টার্ম ফ্যাক্টর করে দেন অ্যান্সার বের করবে। তোমাকে ক্যালকুলেটর ইউজ করতে দেওয়া হয়েছে এই জন্য, কারণ এই সমীকরণগুলো যেন তুমি এক লাইনে অ্যান্সার বের করতে পারো। এটা আসলে তোমরা ইয়াতে শিখে নিবা, বুঝছো? ইউটিউবে সার্চ দিবা যে তোমার ক্যালকুলেটরের যে মডেল, সাপোজ ধরো FX991EX, ইএক্স হচ্ছে তোমার ক্যালকুলেটর, তাহলে এই মডেলে পলিনোমিয়াল ফাংশন কিভাবে ইউজ করে এটা তুমি সার্চ দিয়ে বের করে দেখে নিবে। পলিনোমিয়াল এই ফাংশনটা তোমাদেরকে অনেক ইউজ করতে হবে, তো এটা অ্যান্সার কিভাবে বের করে এটা একটু জানবা। আচ্ছা। ভাইয়া আমার দুইটা কোশ্চেন ছিল। হুম, বলো। ভাইয়া এই যে শূন্যে থাকবে, এই যে একটা 15 নম্বর ম্যাথ ছিল, এই শূন্যে থাকবে অর্থাৎ একজন লোক 48 ms ইনভার্স বেগে একটি বল খাড়া উপরের দিকে নিক্ষেপ করছে, তো বলটি কত আচ্ছা, সময় শূন্যে থাকবে? এইটা দ্বারা কি শূন্য থাকবে এই কথাটা বুঝি নাই। শূন্য থাকবে বলতে ধরো এখানে একটা লোক আছে, ও একটা বল কি করছে উপরের দিকে ছুঁড়ে মারছে, খাড়া উপরের দিকে। শূন্য থাকবে বলতে ধরো এই বলটা মাটিতে আসবে না, মাটিতে তো পড়বে। তা মাটিতে পড়ার আগে কি হবে, এখানে যাবে, এখানে যায় তার শেষ বেগ শূন্য হবে, দেন এখানে আবার পড়বে। তাইলে এই যে যাইতেছে আসতেছে এই টোটাল সময়টাতে কি বায়ুতে অবস্থান করতেছে না, বাতাসে তো অবস্থান করতেছে, মাটিতে তো নাই। এই যে উপরে আছে এটাকেই বলতেছে শূন্যে থাকা।
বুঝছো আমার কথা? জি ভাইয়া। এটাই। আর একটা প্রশ্ন কি? জি ভাইয়া, আর একটা হচ্ছে ভাই যে নিক্ষিপ্ত বস্তুর হুম ক্ষেত্রে আদিবেগ থাকে, শেষ বেগ শূন্য হয়। কিন্তু ভাইয়া পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কি হয়, আদিবেগ শূন্য এবং শেষ বেগ থাকে আমার। হুম হুম। এর ভাই এইরকম একটা ম্যাথ আছে আপনার, 14 নাম্বার ম্যাথ। অনুশীলনী। জি ভাইয়া, আচ্ছা। 14 নাম্বার। আচ্ছা হুম ভাই, হুম। বলা আছে 9.2 ms ইনভার্স বেগে একটি ক্ষুদ্র বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, এটি কত সময় পর ভূপৃষ্ঠে ফিরে আসবে? কিন্তু ভাইয়া এইখানে আমার আদিবেগ যেইটা, অর্থাৎ আদিবেগ যেটা নিয়ে আমার উপরে উঠছে, আবার হুম। ওই ওই বেগ অর্থাৎ আদিবেগ তখন উপরে, তখন আদিবেগ জিরো যখন পড়বে বস্তুটা, তখন কি ওই আদিবেগের সমান কি শেষ বেগ প্রাপ্ত একই হবে? এটা হইতেও পারে, নাও পারে। এটা আসলে বলা যায় না। ঠিক আছে, কিন্তু থিওরিটিক্যালি বিষয়টা আসলে এমনই হয়, এমনই ধরা হয় যে তুমি একটা বস্তু এখান থেকে যত বেগে নিক্ষেপ করবা, ঠিক সমপরিমাণ বেগ নিয়ে ওই বস্তুটা আবার এখানে হিট করবে, আবার গ্রাউন্ডে ফিরে আসবে। এটা থিওরিটিক্যালি ধরা হয়, কিন্তু প্র্যাকটিক্যালি এটা কোনোদিন পসিবল হয় না। জি ঠিক আছে, ভাইয়া। এটা ধরা হয়। এটা তুমি শেষ বেগের কথা বলছো, কারণ তোমার কোন একটা বস্তু যদি তুমি উপরের দিকে নিক্ষেপ করো, তার যদি একটা আদিবেগ না থাকে, তুমি সেটা কখনো তার উপরে নিক্ষেপ করতে পারবে না। আর এই বস্তুর বেগ যদি কোথাও এক জায়গায় যে শূন্য না হয় শেষ বেগ, তাহলে এই বস্তু কোনোদিন ফিরেই আসবে না। আসবে? ভাইয়া, হ্যাঁ বলো। ভাইয়া, হ্যাঁ। ভাইয়া, আম্মুর শরীরটা একটু বেশি খারাপ হয়ে গেছে, আমি ক্লাসটা করতে পারতেছি না এখন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি তো রেকর্ড ভিডিও দিয়ে দিব, তুমি রেকর্ড করে নিও, রেকর্ডটা দেখে নিও। ওকে ভাইয়া। ভাইয়া ঠিক শেষ আছে। করো। আচ্ছা সমস্যা নেই, আমি রেকর্ড রেখে দিব, রেকর্ড দেখে নিও। ঠিক আছে ভাইয়া। বুঝতে পারছো? কোন একটা বস্তু একটা সময় গিয়ে যদি তার শেষ বেগ শূন্য না হয়, তাহলে সে কখনো ফিরে আসবে না। এবং দ্বিতীয় ক্ষেত্রে যখন ওই বস্তুটা নিচের দিকে নামা শুরু করবে, ওই মুহূর্তে ওই বস্তুটা দ্বিতীয় স্টেপের আদি বেগ হবে প্রথম স্টেপের শেষ বেগের সমান। এবং আবার ওই বস্তুটা কি চলে আসবে, নিচে চলে আসবে। এই যে তোমাদেরকে একটা ক্লাসে পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জির কনভার্সন বুঝাইছিলাম, সেম জিনিসটাই। এবং আমাদের থিওরিটিক্যালি বলা হয় যে যে পরিমাণ আদিবেগ নিয়ে এটাকে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, সম পরিমাণ বেগ নিয়ে এই দ্বিতীয় স্টেপের জন্য শেষ বেগটা হবে প্রথম স্টেপের আদিবেগের সমান। ঠিক আছে। জি ভাইয়া। তাহলে আজকের টপিকে আমরা মুভ করি। জি ভাইয়া। আজকের টপিক হচ্ছে আমাদের দ্বিমাত্রিক গতি। দেখো একটা জিনিস চিন্তা করো, আমরা এতদিন কি পড়লাম? আমরা এতদিন পড়লাম একটা সরলরেখা ছিল, এই রেখা বরাবর বেগ নিয়ে আমরা ক্যালকুলেশন করছি, এ গাড়ি হোক মানুষ হোক যাই হোক। তারপরে আমরা যেটা ক্যালকুলেশন করে বের করছি সেটা হচ্ছে যে খাড়া উপরের দিকে, সেটা খাড়া নিক্ষিপ্ত অথবা পড়ন্ত। আর আজকে দ্বিমাত্রিকের যে কনসেপ্টটা, সেটা হচ্ছে যে দেখো, একজন ব্যক্তি যখন একটা গ্রাউন্ড থেকে, এখানে ধরো একটা ফুটবল আছে, ধরো একজন যখন এই ফুটবলটাকে কিক করে, এই ফুটবল কি সোজা এভাবে যায় কখনো? বা মারলে কি শুধু এভাবেই যায়? এই বলটা এভাবে যায় না, দেখো তো। যখন ফুটবলটাকে কিক করা হয়, তখন ফুটবলটা কি এরকম একটা কার্ভ ক্রিয়েট করে না? বা এরকম একটা অ্যাঙ্গেলে চলে যায় না? দ্বিমাত্রিক গতির কনসেপ্টটা এটাই, যে একটা গতিকে দুইটা উপাংশে বিভক্ত করা হয়। ধরো এখানে যে গতিটা আছে, এটার দুইটা উপাংশ থাকে। একটা হচ্ছে উলম্ব উপাংশ, উলম্ব মানে
খাড়া, তোমরা তো জানোই। আর একটা হচ্ছে আনুভূমিক উপাংশ, যেটা কি, মনে করো ভূমির সাথে সমান্তরাল। তাহলে এই উপাংশটা ভূমির সাথে সমান্তরাল, এই উপাংশটা কি, আনুভূমিক মানে উলম্ব, উলম্ব উপাংশ। তাহলে আমরা এই অধ্যায়ে যেটা করব যে একটা বেগকে আমরা দুইটা, প্রথমে দেখো তোমরা একটা কোঅর্ডিনেট চিন্তা করো। কোঅর্ডিনেট মানে যারা জ্যামিতি জানো তারা জানো যে মানে সবকিছুকে চারটা কোঅর্ডিনেটে বিভক্ত করা হয়। তাহলে দেখো এইখান থেকে যদি ধরো কোনো একটা বস্তুকে এইভাবে মারা হয়েছে, এটা যদি তোমার ভূমি হয়, ঠিক আছে, এটা কি তোমার ভূমি, এটাকে তুমি একটা আদি বেগে নিক্ষেপ করছো কোনো একটা বস্তুকে। তাহলে এই বেগটা প্রত্যেকটা পয়েন্টে, সেটা হোক এখানে, 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 প্রত্যেকটা পয়েন্টে তার দুইটা উপাংশ থাকে। একটা উপাংশ হচ্ছে উলম্ব উপাংশ, আর একটা কি আনুভূমিক উপাংশ। দুইটা উপাংশ থাকে। আর সব সময় দেখবা ভূমির সাথে একটা কোণ তৈরি হয়, যেটাকে আমরা কি বলি, থিটা কোণ। ঠিক আছে, তো এখন এই বস্তুটা যেহেতু প্রত্যেকটা পয়েন্টেই একটা কোণ উৎপন্ন, মানে দুইটা উপাংশে বিভক্ত করতেছে, তাহলে এখানেও একটা কোণ আছে, থিটা কোণ। এরকম প্রত্যেকটা পয়েন্টেই কি আছে, কোণ আছে, থিটা কোণ। এই যে আনুভূমিক উপাংশ, সেটা, এটাকে লেখা হয় ইউ এক্স, আর এটাকে লেখা হয় ইউ ওয়াই। কারণ আমরা জানি কি, আনুভূমিক উপাংশকে সবসময় আমরা এক্স দিয়ে ডিনোট করি, আর এটাকে ওয়াই দিয়ে ডিনোট করি। এটা একটা জেনারেল, ধরো সাধারণ বিষয় হয়ে গেছে। আমরা আনুভূমিক উপাংশকে সবসময় এক্স দিয়ে আর উল্লম্ব উপাংশকে সবসময় ওয়াই দিয়ে ডিনোট করি। তুমি যদি এটাকে ওয়াই আর এটাকে এক্স লেখো, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, তোমার উপর ডিপেন্ড করে। তবে নর্মালি এভাবে সব জায়গায় লেখা হয়, এটাকে এক্স লেখা হয়, এটাকে ওয়াই লেখা হয়। তাইলে এই বেগের যেহেতু দুইটা উপাংশ, তাই আমরা এখানে ইউ এক্স লিখি, এখানে কি লিখি, ইউ ওয়াই লিখি। এখন দেখো, ইউ তো একটা বেগ বুঝলাম, কিন্তু যখন এটা একটা উপাংশে চলে গেছে, তখন একটা অ্যাঙ্গেল হয়ে গেছে, ত্রিকোণমিতিক একটা ফাংশন চলে আসছে, তখন এটাকে ইউ এক্স কে লেখা হয় ইউ কস থিটা, আনুভূমিক উপাংশের মান। এবং উলম্ব উপাংশের মানকে লেখা হয় ইউ সাইন থিটা। এখন তোমার যেখানে ইউ এর ব্যবহার ছিল যে সূত্রগুলোতে, সেখানে আর ইউ হবে না, সেখানে কি হবে, ইউ কস থিটা অথবা ইউ সাইন থিটা। ঠিক আছে, এখন দেখো একটা বিষয় তুমি চিন্তা করো, যখন কোনো একটা বস্তু উপর থেকে পড়ে বা নিচ থেকে উপরে যায়, তখনই শুধুমাত্র তার কি কাজ করে, গ্র্যাভিটি কাজ করে, বা অভিকর্ষ ত্বরণ কাজ করে। তাহলে আনুভূমিক ভাবে কি কোনো অভিকর্ষ ত্বরণ কাজ করবে, করবে না। তাহলে আমরা কি লিখতে পারি, আনুভূমিক বরাবর জি এর মান কত, শূন্য। কত বলো, 9.81। তাহলে যখন আমরা আনুভূমিক উপাংশ নিয়ে কাজ করব, ইউএক্স, সেই সূত্রে যেখানেই গ্র্যাভিটি থাকবে, সেটাই কি হয়ে যাবে, গ্র্যাভিটির মান শূন্য হয়ে যাবে। কিন্তু আমরা যখন উলম্ব উপাংশ নিয়ে কোথাও কাজ করব, সেখানে কিন্তু সব সময় আমার গ্র্যাভিটির মান কত হবে, 9.81। কারণ আমরা জানি কি, গ্র্যাভিটি উপরের দিকে এবং নিচের দিকে কাজ করে, কিন্তু গ্র্যাভিটি আনুভূমিক বরাবর গ্র্যাভিটির কোনো কি নাই, মান নাই। কি বোঝা গেছে, তোমরা আমার কথা বুঝতে পারতেছো? জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। চলো তাহলে আমরা, মানে এখানে এই কনসেপ্টটা ছাড়া আসলে বোঝার মতো তেমন কিছু নাই। আমরা জাস্ট সূত্রগুলা এই অধ্যায়ের ফরম্যাটে নিয়ে আসবো। আগে যা সূত্র পড়ছি
সেম সূত্র, একই জিনিস, শুধু আমরা কি করব, রৈখিক গতির জন্য যে সূত্রগুলো ব্যবহার করতাম ওগুলাকে দ্বিমাত্রিক গতি ব্যবহারযোগ্য করে তুলবো, তাছাড়া আর কিছুই না। সূত্র 1 নাম্বার যে আমরা কি বের করব, ধরো আনুভূমিক বরাবর আমরা বেগ বের করব। আনুভূমিক বরাবর বেগ, ঠিক আছে। তাহলে আমরা রৈখিক গতি থেকে কি সূত্র শিখছি বলো, আনুভূমিক বরাবর বেগ বেগ বের করার জন্য v ইজিক্যাল টু ইউটি, না v ইজিক্যাল টু ইউ প্লাস মাইনাস এটি শিখছি, 80। তাই না? এটাই তো শিখছি। এখন এখানের জন্য যেহেতু আমাদের আনুভূমিক বরাবর, তাহলে এখানে কি লিখতে হবে, ভি এক্স, ইউ এক্স প্লাস মাইনাস জি টি, তাই তো? তাহলে ভি এক্স ইজিক্যাল টু ইউ এক্স সমান সমান আমরা এখন কি লিখবো, আর কিন্তু ইউ এক্স লিখবো না, এখন ইউ কস থিটা লিখবো। তাহলে ইউ কস থিটা প্লাস মাইনাস, আমি বলছি আনুভূমিক বরাবর জি এর মান কত, 0 টি। তাহলে ভি এক্স ইজিক্যাল টু ইউ কস থিটা, এটাই হবে আমার কি আনুভূমিক বরাবর বেগ নির্ণয়ের সূত্র। তোমরা কি বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝতে জি পারছি। ভাইয়া, বুঝতে জি পারছি। ভাইয়া। তাহলে আমি যদি উলম্ব বরাবর আনুভূমিক উপাংশের বেগ নির্ণয় করলাম, এখন যদি উলম্ব বরাবর বের করি তাহলে কি হবে বলো তো? ভাইয়া হবে বি ওয়াই ইজিক্যাল টু ইউ সাইন থিটা জিটি প্লাস মাইনাস জিটি হবে। এটা কি আর ডেরিভেশন করা লাগবে? দেখো ভি এক্স ভি এক্স তো আর হবে না, এখন হবে ভি ওয়াই ইজিক্যাল টু ইউ ওয়াই প্লাস মাইনাস জিটি, ঠিক আছে। তাহলে ভি ওয়াই ইজিক্যাল টু ইউ সাইন থিটা প্লাস মাইনাস জি তো থাকবেই, টিও থাকবে। এটা হবে আমার কি উলম্ব উপাংশের জন্য বেগ নির্ণয়ের সূত্র। এই দুইটা সূত্র কি বুঝতে পারছো? জি ভাইয়া, জি বুঝতে ভাইয়া। পারছি। জি ভাইয়া, প্রথম বুঝতে পারছি। অধ্যায়ের সূত্রগুলো যদি তোমরা বুঝে থাকো বা মুখস্থ করে থাকো, পড়ে থাকো, তাহলে এই অধ্যায়ের সূত্রগুলো বুঝতে আহামরি কষ্ট হবে না, ঠিক আছে। এখন তুমি যদি যে কোনো বিন্দুতে লব্ধি বল বের করতে চাও, আমরা লব্ধি মানে কি জানি, লব্ধি মানে কে জানো বলো? ভাইয়া যোগফল। যোগফল বলতে ধরো আমরা গড় জানি না, মানে দুইটা উপাংশের মধ্যবর্তী এমন একটা জায়গা দিয়ে এই যে বলটা গেছে, এটাকে বলা হয় কি, লব্ধি বল, ঠিক আছে, বা লব্ধি বেগ, বেগ হইলে সেটা লব্ধি বেগ। তাহলে এই লব্ধি বেগ মানে এই দুইটা উপাংশের মাঝখানে, এটা কি ভি এক্স আর এটা কি ভি ওয়াই, এই দুইটা বলের মধ্যবর্তী একটা উপাংশ, ধরো সেই বিন্দুটা যে কোনো বিন্দু, ধরো পি বিন্দু লিখে দিলাম, যে কোনো বিন্দু হইতে পারে। তাহলে পি বিন্দুতে দুটি বলের লব্ধি, সেটাকে কি বের বের করবো, রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। এখন ভি এক্স বের করার সূত্র আমি জানি, ভি ওয়াই বের করার সূত্র আমি জানি, দুইটা মান আলাদা আলাদা বের করে স্কোয়ার করে দিলে সেটাই হয়ে যাবে কি, লব্ধি বল বা লব্ধি বেগ।
আর একটা সূত্র আছে, সেটা হচ্ছে আমরা বেগের দিক নির্ণয় করতে পারি। ঠিক আছে, বেগের দিক, দিক আমরা থিটা দিয়ে বুঝাই কি? দিক, এটা হচ্ছে অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে থিটা ইজ ইকাল টু tan ইনভার্স vy বাই vx। এটা কিভাবে লিখছি জানো? কেউ বলতে পারবা? জি ভাইয়া, লম্ব বাই ভূমি। হ্যাঁ, tan এর সূত্র কি? লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি, vy বাই vx। তাহলে থিটাকে যদি এ পাশে রাখি তাহলে কি হয়ে যাবে? tan ইনভার্স 1 vy বাই vx। এটা কি আমার লম্ব, আর এটা কি ভূমি, যেটা, এবং এটা, সেখান থেকে এই সূত্রটা আসছে। ঠিক আছে, এখন দেখো আরেকটা সূত্র দেখো, টি সময় পরে সরণ। টি সময় বলতে কি বুঝাইতেছে? ধরো এখান থেকে একটা বস্তুকে তুমি নিক্ষেপ করছো, এই সময় পর্যন্ত তুমি ধরো টি সময় ধরছো, এখান থেকে শুরু করে এইটুক সময় পর্যন্ত টি সময়। তাহলে টি সময় পরে তার দুই ধরনের সরণ হবে। সেটা কি হবে? একটা তার এই আনুভূমিক সরণ হবে এক্স, আর একটা তার উলম্ব সরণ হবে, এই আনুভূমিক থেকে কি উচ্চতা, সেটাকে ওয়াই। এই টি সময় পর দুইটা সময় দুইটা দূরত্ব হইতে পারে। তাহলে টি সময় পর সরণ, এখানে এক নাম্বার লেখা হচ্ছে আনুভূমিক ক্ষেত্রে। আনুভূমিক ক্ষেত্রে সরণ, আমরা সরণের সূত্র কি শিখছি বলো? রৈখিক গতিতে এস ইজ ইকাল টু ইউটি ইউটি প্লাস প্লাস মাইনাস হাফ ইউটি হাফ অফ এ টি টি স্কোয়ার, স্কোয়ার। এটাই তো। আচ্ছা, তাহলে এখানে যেহেতু আমি এক্স দিয়ে সরণটাকে ডিনোট করছি, এখানে এক্স লিখলাম। ইউটাকে আমরা কি লিখবো? ইউ এক্স, যেহেতু আমরা আনুভূমিক হিসাব করতেছি, তাহলে টি প্লাস মাইনাস হাফ অফ, এখানে জির মান কত হবে বলো? আনুভূমিক ক্ষেত্রে জির মান শূন্য আমরা জানি, তাহলে টি স্কোয়ার। তাহলে এক্স ইজ ইকাল টু কি হবে? ইউ কস থিটা টি। এটাই কি আনুভূমিক ক্ষেত্রে সরণ নির্ণয় সূত্র। আর তোমার এখানে ইচ্ছা মতো একটা নাম দিতে পারো, এক্স ওয়াই জেড এ বি সি ডি, যা মন চায়। এরপর আমরা আরেকটা সরণ বের করব, সেটা কি ক্ষেত্রে বলো? উলম্ব ক্ষেত্রে। উলম্ব সরণ, তাহলে সূত্র ওই একটাই, শুধু উলম্ব সরণকে আমি কি দিয়ে প্রকাশ করছি? ওয়াই ইকুয়াল টু কি হবে? ইউ ওয়াই টি প্লাস মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার। তাহলে ওয়াই এখানে কি হবে? ইউ সাইন থিটা। আমি একটা জিনিস বুঝি না, যে তোমাদের পড়াইতে গেলে আমার কেন জানি ধরো ক্লান্তি সবকিছু দূর হয়ে যায়, খুব মাথা ব্যথা করতেছিল। এখন পড়াইতেছি, এখন কিছুই মনে হইতেছে না। তাহলে এটাই আমাদের ইয়ে হবে না? ফর্মুলা কি এটাই হবে কিনা বলো? হ্যাঁ জি ভাই, এটাই হবে। কি ভাইয়া? জি ভাইয়া। তাহলে এটাই আমাদের ফর্মুলা। এখন এমন হইতে পারে তোমাকে ম্যাথের মধ্যে ধরো আনুভূমিক উপাংশটা দিয়ে দিছে, মানে আনুভূমিক সরণটা দিয়ে দিছে,
তোমাকে বের করতে হইতে পারে ধরো উলম্ব সরণ যতটুকু হয়েছে এতটুকু। সেক্ষেত্রে আমরা যেটা করি, এটা আসলে বের করা যায় কিন্তু অনেক বেশি প্যাচালো হয়ে যায়। তো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে এই দুইটার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করা যায়। সেখান থেকে আমরা আসলে আনুভূমিক উপাংশ, এই আনুভূমিক সরণ এবং হচ্ছে উলম্ব সরণের মধ্যে একটা সম্পর্ক দাঁড় করাই, যেটা একটা সূত্র ব্যবহার করে ম্যাথ গুলা বের করা যায়। এবং এটা ডিফারেন্ট কন্ডিশনে ইউজ করা যায়। ধরো আহ বিভিন্ন শর্ত সাপেক্ষে ওই সূত্রটার শুধু প্লাস মাইনাস চেঞ্জ করে দিলেই একটা সূত্র দিয়ে একটা ম্যাথ সহজে করা যায়। কারণ পরন্ত বস্তু, দ্বিমাত্রিক গতি, আমাদের সময় এবং আমাদের আগের ব্যাচে যারা পরীক্ষা দিছে এবং আমাদের পরের ব্যাচে যারা পরীক্ষা দিছে, এই পরপর তিনটা ব্যাচই কিন্তু দ্বিমাত্রিক গতি থেকে মানে ম্যাথ আসছে, আসছে, চলে আসছে। তো দ্বিমাত্রিক গতি আবার এমন যে এই ম্যাথ গুলো অনেক শর্টকাটেও করা যায়, অনেক সহজে করা যায়। তো এই ম্যাথ গুলো এখন তোমার ইয়াতে আসার পসিবিলিটি অনেক বেশি, এমসিকিউ টাইপের ম্যাথ বা ছোটখাটো যেগুলো ম্যাথ আছে, যেরকম এরকম ছোট ছোট কনসেপ্ট দিয়ে বা এক লাইনের একটা সূত্র প্রয়োগ করে একটা ম্যাথ করা যায়। এগুলো ম্যাথ আসলে এমসিকিউ তে অনেক বেশি আসে। তোমরা কি এমসিকিউ গুলো পড়তেছো, তোমাদের যেগুলো প্রোভাইড করতেছি আমি? কেউই কি পড়তেছো না তোমরা এটা, এমসিকিউটা? হ্যাঁ, এমসিকিউ সত্যি বলতে করি নাই এখনো। এমসিকিউ গুলো কিন্তু পড়বা ফাঁকে ফাঁকে, খুব বেশি এমসিকিউ না। দেখবা যে অনেক হ্যাঁ, এমসিকিউ তুমি পড়লে, আমি এগুলো তোমার ক্লাসে অনেকবার বলছি, অনেকবার বুঝাইছি কনসেপ্ট গুলো। আর ভাই কিছু আমার একটা কিছু তোমার, প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। ভাই এই যে এমসিকিউ আর যে রিটেন, এই দুটো কি আলাদা আলাদা ভাবে পাস করতে হয় না দুইটাই এভারেজে পাস করতে হয়? না, এমসিকিউ তে আলাদা পাস করতে হবে। ও, মানে দুটাতেই এমসিকিউ তে আলাদা পাস আলাদা। করতে না পারলে তোমার রিটেনের খাতা দেখবে না। ও, আচ্ছা। বুঝছো? এমসিকিউ ধরো যদি আমি কি বলে ইম্পর্টেন্স এর ক্রাইটেরিয়া সেট করি, তাহলে এটা পড়ার আগে তোমার এমসিকিউটা অনেক ইম্পর্টেন্ট। কারণ ওই সেকশনে তুমি যদি এলিজিবল না হও, তাহলে তুমি এই সেকশনে ঢুকতেই পারবে না। আমি কিন্তু তোমাদের যে এমসিকিউ পিডিএফ গুলো দিছি, এগুলো আমি নিজে নিজে পিডিএফ করছি কষ্ট করে। তো আমি আশা করি তোমরা এগুলো পড়বা, এগুলো পড়তে তো বেশি সময় লাগে না। একটা এমসিকিউ দেখবা তুমি পারবাই, আগে থেকেই জানো, জাস্ট তুমি মাথায় নিয়ে রাখলে। এগুলা পড়লে তুমি যখন অ্যাডমিশন আসবে, তোমার জন্য বিষয়গুলো অনেক অনেক ইজি হয়ে যাবে, সহজ হয়ে যাবে, কারণ তুমি এগুলা অলরেডি জানো। তোমার অ্যাডমিশনের যে একটা প্যানিক কাজ করে, এটা তোমার হবে না, কারণ তোমার ওই ভয়টা আগেই ভেঙে যাচ্ছে। এখনই তো তুমি জাস্ট অনেক কিছু শিখে ফেলতেছো। এখানে বসে একজন অ্যাডমিশনের স্টুডেন্ট যা শিখতেছে, তুমি পলিটেকনিকে পড়া অবস্থায় সেম জিনিস শিখতেছো। আমি যদি কোনো কোচিং এ ক্লাস নিতাম অ্যাডমিশনের স্টুডেন্ট, সেম ওয়েতেই আমি পড়াইতাম, সেম কথাগুলোই বলতাম যেগুলো তোমাদেরকে বলতেছি। Just তোমরা এটা মনে করো না যে অনলাইন বা অফলাইন দেখে, তোমাদের সামনাসামনি নাই দেখে আমি জাস্ট যতটুকু বলার প্রয়োজন অতটুকু বলতেছি না, বা তোমাদেরকে আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি যেন তোমরা আমার থেকে সর্বোচ্চটা নিতে পারো এবং আমিও তোমাদেরকে সর্বোচ্চটা দিতে পারি। এখানে আসলে সার্থকতা। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, দেখো তাহলে আমরা হ্যাঁ বল। এমসিকিউ তে কি ইয়ে আছে নাকি, মাইনাস মার্ক আছে নাকি? নেগেটিভ মার্কিং নাই, না না, না না, এটা না, আচ্ছা, ঠিক আছে। নেগেটিভ মার্কিং। তবে এই সুযোগ মনে হয় খুব বেশি দিন পাওয়া যাবে না। ঠিক আছে, নেগেটিভ মার্কিং এর একটা ইয়া চলে আসতে পারে, আমরা ধারণা করতেছি। তবে তোমাদের জন্য একটা সুখবর আছে, সেটা হচ্ছে তোমরা যারা ডুয়েটে আসবে, তোমরা যারা 8 জন পড়তেছো আমার কাছে, তারা তো সবাই আসবে, এই জন্যই তো পড়তেছো। তোমাদের তো এই উদ্দেশ্য ছাড়া পড়ার কোনো মানে নেই, তোমরা তো আসবে। আমাদের ডুয়েটে নতুন একটা প্রজেক্ট আসছে, এম প্রজেক্ট নামে, এম ডুয়েট নামে একটা প্রজেক্ট আসছে। এটাতে আমরা বাজেট পাইছি হচ্ছে, আমাদের ভার্সিটি বাজেট পাইছে 816 কোটি টাকা। এই 816 কোটি টাকায় আমাদের যে তোমরা লাল ভবনটা দেখে গেছো না, ঢুকতেই যে লাল ভবনটা, হ্যাঁ, জি ভাইয়া, দেখছি। হ্যাঁ। ওইটাকে ভাঙা হবে। প্রথমের যে 3টা হল আছে, ওই 3টা হলকে ভেঙে আধুনিক হল বানাবে। ওই ওই লাল ভবনটাকে ভেঙে ওখানে একটা ল্যাব হবে, মানে মানে ওয়ার্ল্ড ক্লাস একটা ল্যাব ফ্যাসিলিটি দেওয়ার জন্য ওখানে একটা ভবন হবে। এই জিনিসগুলো খুবই নতুন করবে।
এবং তোমরা যখন ডুয়েটে আসবা, মানে তোমরা যখন চান্স পাবা 1-1-এ থাকবা, আশা করা যায় হলের সিট সংখ্যা বাড়ানোর কারণে তোমরা হলে সিট পাবা। মানে জাস্ট তোমরা চান্স পাবা, এরপরে হলে সিট পাবা। এই যে আমাদের সামনে মাস থেকে হয়তো বা হল ভাঙাভাঙির একটা চলে আসবে, সবকিছু ঠিক হয়ে গেছে, হল থেকে স্টুডেন্ট বের করতেছে, হল ভাঙবে, ভেঙে ওই জায়গায় নতুন হল করবে। এমন করে সিট মেইনটেইন করা হবে যেন ফার্স্ট ইয়ারে যারা আছে ওরাও সিট পায়, স্টুডেন্ট যেন বাইরে না থাকে আমাদের। তো এটা তোমরা ফ্যাসিলিটিটা পাবা। আর আমরা হয়তোবা পাবো না মানে আমরা শিওর পাবো না, কিন্তু তোমরা পাওয়ার সম্ভাবনা আছে। তোমরা এই ল্যাব ফ্যাসিলিটি, হল ফ্যাসিলিটি, এগুলো সবকিছুই পাবা। মানে আরো উন্নত মানের ডুয়েট তোমরা পাবা, ইনশাল্লাহ। বুঝছো? পাবা, তোমরা সবাই পাবা আশা করি। ঠিক আছে, হ্যাঁ, চেষ্টা করা লাগবে, প্রচুর তোমাদেরকে চেষ্টা যেটা করবো করতে হবে, ইনশাআল্লাহ। হ্যাঁ তোমাদেরকে যেটা করতে হবে যে হাল ছাড়া যাবে না, জাস্ট পড়তে থাকতে হবে, পড়তে থাকতে হবে। ছেড়ে দিলে তো তুমি যুদ্ধের ময়দানই ছেড়ে দিলা, আর তো থাকলোই না কিছু। চলো আমরা পড়ি, আমি একটু একটু আসলে শরীরটা খারাপ, আমি ঘুমাবো তোমাদের পড়াটা শেষ করে। খুব কষ্টে জেগে আছি। ভাই বেশি খারাপ লাগলে ভাই আজকে ক্লাসটা বন্ধ করে দিতে পারেন। না, আজকে সূত্র পড়াবো, তো তোমাদেরকে সূত্রগুলো দেখাই দিলে তোমরা সূত্রগুলো মুখস্থ করে ফেললে দেন আমরা ম্যাথে মুভ করতে পারবো। আচ্ছা দেখো, এখানে আমরা বলছি কি আনুভূমিক এবং উলম্ব দূরত্বের মধ্যবর্তী সম্পর্ক। আচ্ছা, আমরা যে সূত্রটা মাত্রই দেখে আসলাম সেটা কি ছিল? ইউ ওয়াই ইউ সাইন থিটা প্লাস মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার। আচ্ছা, এখন দেখো, আমরা এটা এটা কি ছিল? এটা উলম্বর জন্য ছিল না? উলম্ব দূরত্বের জন্য ছিল। এখানে একটা টি মিস গেছে। আর একটা ছিল হচ্ছে এক্স ইজিক্যাল টু ইউ কস থিটা টি। এটা কি ছিল? আনুভূমিক। তাহলে এখান থেকে একটু ট্রান্সফার করে নিই আমরা, সেটা টি ইজিক্যাল টু আমরা লিখতে পারি এক্স ইজিক্যাল টু ইউ কস থিটা। এটাকে আমরা কেন করে নিলাম? কারণ আমাদের দুইটা মানে এক্স আর এবং ওয়াই, এই দুইটাকে একই সমীকরণে রাখতে হবে আমার। তাহলে এমন যদি আমি করতে চাই, তাহলে আমার এখানে টি আছে, এখানেও টি আছে, টির মানটাকে আমরা চেঞ্জ করে দিব, আমাদের সময় লাগবে না, আমরা সময় ব্যতীতই, মানে সময়ের মান ছাড়াই যখন ওই বস্তুটা আনুভূমিক ভাবে 10 মিটার দূরত্ব অতিক্রম করবে, তখন বায়ু স্থানে মানে শূন্যে ওই বস্তুর উচ্চতা কতটুকু হবে এটা আমরা বের করে ফেলবো সময় ছাড়া, এই সূত্র দিয়ে। তাহলে দেখো, আমরা যখন এটা করব, দেখো তুমি যখন এখান থেকে একটা বস্তুকে নিক্ষেপ করছো, তখন এই বস্তুর বেগ কি করতেছে? প্রাথমিক অবস্থায় ধীরে ধীরে কমতেছে, এবং এমন একটা পর্যায়ে যাবে, সেই পর্যায়ে কিন্তু ওই বস্তুটা আর উপরের দিকে যাবে না, তখন কি করবে? নিচের দিকে নামা শুরু করবে। কেন? কারণ এই পজিশনে বস্তুর শেষ বেগ হবে কি? 0। আর ওই অবস্থাটাই উচ্চতা থাকে কি? সর্বোচ্চ উচ্চতা। তারপরে কিন্তু কি ওই বস্তুটা ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করে, গ্রাউন্ডের কাছাকাছি আসতে শুরু করে, তাই না? এমনই তো হয়। জি ভাইয়া। তাহলে এই সূত্রে পজিটিভ হবে না নেগেটিভ হবে বলো তো? কি হওয়ার কথা?
আমরা টির মানটা জাস্ট শুধু এখানে বসায় দিছি, আর কিছুই করি না। তাহলে দেখো আমরা এখান থেকে কি লিখতে পারবো, y ইজ ইকাল টু, আচ্ছা একটু নিচে লিখি, বড় লাইন হবে তো, y ইজ ইকাল টু এক্স ইউ টেন থিটা। কারণ আমরা কি জানি, টেন থিটা ইজ ইকাল টু সাইন থিটা বাই কি, কস থিটা। এটা ত্রিকোণমিতিক অনুপাত, এখান থেকে এটা লেখা যায়। মাইনাস আমরা কি লিখতে পারবো, এক্স স্কোয়ার জি ডিভাইডেড বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। এটা লেখা যায় তাই না? লেখা যায় কিনা বলো? এখানে আর একটা জিনিস মিস করছি, তোমরা তো বলো না, এটা একটা হাফ ছিল। তাহলে এটা দ্বারাই কি আমার টোটাল সূত্র। এই সূত্র কি কোনো সময় আছে দেখো তো? না ভাইয়া নাই। এই সূত্রে কিন্তু কোনো সময় নেই। এখন তোমাকে যদি আদিবেগ দেওয়া হয়, অ্যাঙ্গেল দেওয়া হয় এবং এক্স এর মান দেওয়া হয়, তুমি কি ওয়াই এর মান ইজিলি বের করে ফেলতে পারবে না? জি ভাইয়া। এই সূত্র থেকে ওয়াই এর মান বের করা যাবে। অথবা তোমাকে যদি ওয়াই এর মান দেওয়া হয় আর বাকি সবকিছু দেওয়া হয়, এক্স এর মান বের করতে বলে, তাহলে এক্স এর মান বের করতে পারবে না? এখন দেখো এই সূত্র আমরা তিনটা কন্ডিশনে ব্যবহার করতে পারবো। একটা কন্ডিশন, সেটা যদি এমন হয় যে কোনো একটা বস্তুকে ভূমি থেকে নিক্ষেপ করছে, ঠিক আছে, এমন কন্ডিশন যদি চলে আসে যে কোনো একটা বস্তুকে ভূমি থেকে থিটা কোণে উপরের দিকে নিক্ষেপ করা হলো, লিখো ভূমি থেকে থিটা কোণে উপরের দিকে নিক্ষেপ করলে, সূত্র লিখো, এরপর আমি বুঝাই দিচ্ছি। y is equal to x tan theta মাইনাস, এখানে আরেকটা জিনিস দেখো নাই তোমরা, তো মাথা ব্যথা করতেছে, এই জন্য আমার অনেক কিছু মিস্টেক হইতেছে। এখানে একটা ইউ আছে, এখানে একটা ইউ আছে, তাহলে এই দুইটা ইউ তো কাটা যাবে, তাই না? তাহলে এখানকার ইউ কি আর হবে? এখন তো ইউ থাকবে না, তাহলে শুধুমাত্র এক্স থাকবে। এক্স tan থিটা আসবে না? আচ্ছা দেখো, তুমি যখন কোনো বস্তুকে ভূমি থেকে উপরের দিকে নিক্ষেপ করতেছো, ঠিক আছে, তখন তার উচ্চতা কি হইতেছে বলো তো? ধীরে ধীরে উচ্চতা কি হইতেছে, বাড়তেছে না? এইচ কোন দিকে কাজ করতেছে? উপরের দিকে। এখন আমার ডিরেকশন ধরতে হবে, উপরের দিকে আমি পজিটিভ ধরবো আর নিচের দিকে কি ধরবো, নেগেটিভ ধরবো। তাহলে এইচ দেখো কোন দিকে যাইতেছে, এখান থেকে ধীরে ধীরে উচ্চতা বাড়তেছে উপরের দিকে, তাই না? ভূমি থেকে যখন তুমি নিক্ষেপ করছো, তার মানে এইচ কোন দিকে কাজ করতেছে, উপরের দিকে। আর তুমি যখন নিক্ষেপ করছো তখন বস্তুটা কই, তার গ্র্যাভিটি কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে। তাহলে উপরের দিকে যখন কাজ করতেছে তখন এটা পজিটিভ, নিচের দিকে যেটা কাজ করতেছে সেটা নেগেটিভ। তাহলে যেখানে গ্র্যাভিটি আছে সেখানে তার সামনে কি নেগেটিভ চিহ্ন, আর যেখানে উচ্চতা আছে, কোথায় আছে, এখানে আছে, তার সামনে কি পজিটিভ চিহ্ন। এটা কোন কন্ডিশনের জন্য? এটা যদি ভূমি থেকে থিটা কোণে উপরের দিকে নিক্ষেপ করা হয়। এরপরে দেখো, যদি আমি এখন একটা কাজ করি নির্দিষ্ট উচ্চতা থেকে, মানে ধরো এটা আমার ভূমি, এটা ধরো একটা নির্দিষ্ট উচ্চতা, একজন কি করছে, একজন ফুটবল প্লেয়ার তার হাতের উপর বল রেখে দেন হাত থেকে বলটা ছেড়ে দিছে, দেওয়ার পরে বলটা গ্রাউন্ডে যখন হিট করবে তার আগেই
ধরো এই বলটা এখানে আছে, গ্রাউন্ডে এখনো হিট করে নাই, গ্রাউন্ড থেকে একটু উপরে আছে, তাহলে ওই অবস্থাতে বলটাকে কিক করছে, তাহলে বলটা এভাবে গেছে, গিয়ে ধরো কোথাও একটা এরকম মাটিতে পড়ছে বলটা, ঠিক আছে? তাহলে তুমি যখন নির্দিষ্ট একটা উচ্চতা থেকে ওই বলটাকে কিক করবা, তাহলে বলো তো এইচ কোন দিকে কাজ করবে? বলো। ভাই উপরের দিকে না? উপরের দিকে কেন কাজ করবে? হ্যাঁ, উপরের দিকে কাজ করবে, তুমি এই দৃষ্টিকোণ থেকে বলতে পারো যে এটা উপরের দিকে যাইতেছে, কিন্তু তুমি একটা নির্দিষ্ট উচ্চতা থেকে মারছো অলরেডি, তাইলে এটা কোনো একটা সময় কিন্তু এই উচ্চতাটা নিচে নামবে, তাহলে এইচ আলটিমেটলি কোথায় নামবে? নিচের দিকে নামবে, তাই না? নামবে কিনা বলো? জি ভাইয়া, হ্যাঁ নামবে। নামবে। গ্র্যাভিটি কোন দিকে কাজ করবে বলো? গ্র্যাভিটি তো অলওয়েজ নিচের দিকেই কাজ করবে, তাহলে এটা দুইটাই নেগেটিভ। তার মানে যদি আমি কি করি, নির্দিষ্ট উচ্চতা হতে কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে সূত্র কি হবে? y ইজ ইকাল টু এক্স টেন থিটা জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু ইউ কস থিটা হোল স্কোয়ার। এখন দেখো, এইচ ও নিচের দিকে, জিও নিচের দিকে, তাহলে এইচ ও নেগেটিভ, জিও কি নেগেটিভ, তার মানে এটাও নেগেটিভ মান, এটাও নেগেটিভ মান। এটাকে তুমি আরেকভাবে লিখতে পারো, উভয় পাশে তুমি যদি মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে y ইজ ইকাল টু মাইনাস এক্স টেন থিটা প্লাস জি এক্স স্কোয়ার টু ইউ কস থিটা হোল স্কোয়ার। এক্ষেত্রে কি হয়, মাইনাসের মানটা কমে আসে, মাইনাস চিহ্নটা কমে আসে। ম্যাথ করার সময় মাইনাস দিয়ে করা খুবই ঝামেলা। তুমি এটাও ইউজ করতে পারবে, তুমি এটা ইউজ করতে পারবে, তোমার ইচ্ছা, তোমার উপর ডিপেন্ড করবে যে তুমি ম্যাথ কোনটা দিয়ে করতেছো। অ্যান্সার একই আসবে, অ্যান্সারের কোনো ভেরিয়েশন আসবে না। আচ্ছা, এখন আরেকটা কন্ডিশনে যদি আসি, কোন একটা বস্তুকে ধরো কি করছে, একটা নির্দিষ্ট উচ্চতা থেকে নিচের দিকে ফেলে দিছে এরকম, ধরো ভূমির সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে, এমন তো হয় নাই, আসলে একটু মিস্টেক হয়েছে, ধরো এমন করছে, তাহলে ভূমির সাথে একটা কি অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে না বলো তো? এই যে অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেল, দুইটা কিন্তু একটা আরেকটা বিপরীত কোণ, এই থিটা এখানেও লেখা, এই থিটা এখানে, সমস্যা নেই, ধরো এখানেই হয়েছে থিটা। তাহলে যখন এরকম কন্ডিশন আসবে, ওপর থেকে লেখো, ওপর থেকে থিটা কোণে নিক্ষেপ করা হলে, তাহলে ওপর থেকে যখন থিটা কোণে নিক্ষেপ করা হবে, তুমি দেখো এখন এইচ কোণ দিয়ে কাজ করবে বলো? নিচের দিকে। এইচ কোণ দিকে নিচের দিকে কাজ করবে, তাহলে জি কোণ দিয়ে কাজ করবে নিচের দিকে। নিচের দিকে কাজ করবে, তাহলে তোমার এইচ ও নিচের দিকে, জিও কি নিচের দিকে, সেক্ষেত্রে সূত্র কি হবে? কি হবে বলো, প্লাস মাইনাস কোন দিকে লিখবো? বলো না কেন, এটা সবগুলোই প্লাস হবে, এটাতে সবগুলোই কি লিখবো, প্লাস লিখবো।
কারণ এটা হচ্ছে আমি ম্যাথ করার সুবিধার্থে লিখে নিই, কারণ আমি এখন নিচের দিকে প্লাস ধরছি, বুঝছো? তখন আমি কি করছিলাম, দুইটা আলাদা আলাদা ডিরেকশন বোঝার জন্য উপরেও লিখছিলাম নিচে লিখছিলাম। এখন আমার সবগুলা বস্তু কি করতেছে, একই ডিরেকশনে যাইতেছে। হয় আমি কি করব, এই ডিরেকশন যদি আমি এটা নেগেটিভ ধরে নিই তাহলে নেগেটিভ ধরে নিব, তাহলে পজিটিভ এগুলো কি করব, সব মানই হবে কি নেগেটিভ, দুই পাশেই নেগেটিভ। কিন্তু আমি কি করছি, ম্যাথ করার সুবিধার্থে পজিটিভ ধরে নিয়েছি, কারণ পজিটিভ মান ক্যালকুলেট করা সহজ। তাই আমরা এখানে পজিটিভ ধরে নিয়ে সবগুলোই তাহলে কি হয়ে গেছে, পজিটিভ হয়ে গেছে। ঠিক আছে, এখন দেখো আমরা এই যে ইয়াতে পড়ছিলাম না, পরন্ত বস্তুতে পড়ছিলাম কিছু সূত্র, ওখান থেকে আসলে কিছু সূত্র ডেরিভেটিভ করা যায়। আমরা যদি সর্বাধিক উচ্চতা নির্ণয় করতে চাই, তোমাদেরকে যেটা বললাম, যে এখান থেকে যদি কোনো একটা বস্তুকে তুমি নিক্ষেপ করো তাহলে একটা মোমেন্টে গিয়ে এটা কি করবে, সর্বাধিক উচ্চতায় যাবে, এইচ ম্যাক্স, তাই না? তারপরে না নিচের দিকে নামা শুরু করবে, তাহলে সর্বাধিক উচ্চতা, সর্বাধিক উচ্চতার সূত্র আমরা এটা দিয়ে করতে পারি, ভি ইউ ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু, আচ্ছা এখানে বলতে পারো যে আমি ওয়াই কেন নিলাম, ভি ওয়াই কেন নিলাম, ইউ ওয়াই কেন নিলাম, ভি এক্স কেন নিলাম না, ইউ ওয়াই এক্স কেন নিলাম না, বলো। ভাইয়া এটা উলম্বের সাথে ওই কারণে। হ্যাঁ, এই যে দুইটা উপাংশে বিভক্ত হয়, এই আনুভূমিক উপাংশটা একটা বস্তুকে আনুভূমিক দূরত্বে নিয়ে যায়, এবং এই উলম্ব উপাংশটা একটা বস্তুকে উলম্ব উপাংশের দিকে টানে। তুমি চিন্তা করো, একটা বল দুইটা উপাংশে বিভক্ত হয়ে গেলে এই উপাংশটা ওই বস্তুটাকে আনুভূমিক দূরত্ব অতিক্রম করাবে, মানে এই বরাবর দূরত্ব অতিক্রম করতে সাহায্য করবে। আর উলম্ব উপাংশের যে বলটা থাকবে বা বেগটা থাকবে, ও বস্তুটাকে কি করবে, উপরের দিকে পুশ করবে, উপরের দিকে পুশ করবে, তাইলে ওই বস্তুটা তখন কি হবে, উচ্চতা বাড়তে থাকবে। এই পয়েন্টে যে এরকম তুমি দেখতেছো, এই পয়েন্টে কিন্তু আবার এরকম না, এই পয়েন্টে হচ্ছে জিনিসটা এমন, কারণ তখন কি করে, এটা উলম্ব উপাংশটা নিচ দিকে পুশ করে। ঠিক আছে, ওই কারণেই বস্তুটা কি করতে থাকে, এই বাকি অর্ধেক অংশ নিচের দিকে নামতে থাকে। তাহলে এখানে আমরা জানি কি, যে সর্বোচ্চ উচ্চতায় বস্তুর বেগ কত, শূন্য, শেষ বেগ কত, শূন্য। কারণ সর্বোচ্চ উচ্চতায় যদি তার বেগ শূন্য না হয় তাহলে তো সে আর নিচের দিকে নামবে না, সে হয়তো বা আরো, যদি বেগ শূন্য না হয় তাহলে আরো উপরের দিকে উঠবে, তাহলে তো সেটা সর্বোচ্চ উচ্চতা হইলো না। তাহলে সর্বোচ্চ উচ্চতায় বেগ সবসময় কি হইতে হবে, শূন্য হইতে হবে, এটা একটা কন্ডিশন। তাহলে শূন্য, এটা জন্য আমরা আপাতত এটাই লিখে রাখি, -2g, এইচ কে আমরা এইচ না লিখে এখন এইচ ম্যাক্স লিখে, যত ম্যাক্সিমাম হাইট আমরা চিন্তা করতেছি। তাহলে এটাকে যদি আমি এপাশে নিয়ে আসি তাহলে এইচ ম্যাক্স ইজ ইকাল টু কিউ ওয়াই স্কোয়ার বাই 2g। এখানে হচ্ছে ইউ ওয়াইটা কি, ইউ ওয়াই সমান সমান ইউ সাইন থিটা। আমরা আহ পরন্ত বস্তুর ক্ষেত্রে ওই সূত্র লিখছিলাম না? কি ভাইয়া? এই ভাইয়া। তুমি কি ঘুমাই গেলে নাকি? না ভাইয়া, ঘুমাই নাই। আচ্ছা, আর বেশি নাই, আর অল্প একটু আছে। এখন আমরা দেখব সর্বাধিক উচ্চতায় ওঠার সময়। আচ্ছা, এই সময়ের সাথে রিলেটেড বেগ আমরা এই সূত্রটা জানি, তাহলে সর্বাধিক উচ্চতায় ওঠার সময় বেগ তো শূন্য, তাহলে ইউ ওয়াই মাইনাস জিটি, তাহলে টি ইজ ইকাল টু ইউ ওয়াই ডিভাইডেড বাই জি। ইউ ওয়াই মানে কি, ইউ সাইন থিটা বাই জি। সর্বাধিক উচ্চতা থেকে নামার সময় কি হবে বলো?
এটাকে T1 বলি আমরা। এই ক্ষেত্রে আদিবেগ হবে 0। আমরা তো দেখছিলাম আগের বার তো সূত্র তো সেমই আসে, এটাই আসবে ইউ সাইন থিটা ভাগ জি। এর পরন্ত বস্তুর সূত্রতে পড়ছিলাম না? তাহলে কি মোট সময় বা বস্তুটি কতক্ষণ শূন্যে থাকবে? শূন্যে থাকবে কিভাবে? তাহলে টি ইজিক্যাল টু T1 প্লাস T2। তাহলে ইউ সাইন থিটা ডিভাইডেড বাই জি প্লাস সাইন জি লিখে ফেলছি না, আবার ইউ সাইন থিটা ডিভাইডেড বাই জি। তাহলে সূত্র কি 2u সাইন থিটা ডিভাইডেড বাই জি। এটাই আগে শুধু ছিল কি 2u বাই জি, এখন শুধু এখানে একটা কি আসছে, সাইন থিটা আসছে। আর একটা কথা আছে, প্রাস। প্রাস মানে কি বুঝো বলো? আনুভূমিক পাল্লা। আনুভূমিক পাল্লা বলতে এটাই বোঝায় যে একটা বস্তু তার আনুভূমিক সর্বোচ্চ যতটুকু দূরত্ব অতিক্রম করে। সর্বোচ্চ কতটুকু দূরত্ব অতিক্রম করে বলতো? যে অবস্থা থেকে ওই বস্তুটাকে নিক্ষেপ করা হয় এবং ওই বস্তু যেখানে যা পতিত হয় সেই জায়গাটুকু দূরত্বটাই কি আনুভূমিক পাল্লা। ম্যাক্সিমাম দূরত্ব যেটা, ম্যাক্সিমাম আনুভূমিক দূরত্ব মানে আনুভূমিক পাল্লা, এক্স ম্যাক্স। ঠিক আছে? তাহলে প্রাসের সর্বাধিক আনুভূমিক দূরত্ব এটা বের করার জন্য, প্রাস মানে কি জানো? এই যে এই কোন একটা বস্তুকে এভাবে নিক্ষেপ করা হয়, যে এখান থেকে যে মারা হয়, ওই জিনিসটাকে প্রাস বলা হয়। এবার জন্য বলছে প্রাসের সর্বোচ্চ আনুভূমিক দূরত্ব। সর্বাধিক লিখি বা লিখে নাও আনুভূমিক পাল্লা। এই কথাটা কিন্তু মাথার মধ্যে গেঁথে নাও, কারণ ম্যাথের মধ্যে আনুভূমিক পাল্লাটা অনেকবার পাবা তোমরা, অনেকবার। তাহলে আমরা আগের সূত্র কি দেখছিলাম বলো তো? দেখো এটা কিসের কিসের সাথে মিলে? এই যে ভূমি হতে কোন একটা বস্তুকে নিক্ষেপ করা হয়, যে এটার সাথে মিলে না? তাহলে আমরা এই সূত্রটা থেকে ডেরিভেশন করব না এখন? ওই সূত্রটাই লিখলাম। তাহলে দেখো এই পয়েন্টে কোনো আহ কি বলে উলম্ব দূরত্ব আছে? নাই। ওয়াই এর মান কত? 0। তাহলে আমরা কত ওয়াই এর মান 0 লিখতে পারি, টেন থিটা। এক্স ম্যাক্স লেখার পর তো এটাকে আমরা আরও লিখতে পারি, ম্যাথের মধ্যে আসলে আরই লেখা হয়। তাই তোমরা এখানে এক্স এর পরিবর্তে আর লিখে দাও, মাইনাস জি আর স্কোয়ার ডিভাইড বাই 2u cos থিটা হোল স্কোয়ার। তাহলে এই পোর্শনটাকে টোটালি এই পাশে নিয়ে আসি। তাহলে জি আর স্কোয়ার ডিভাইড বাই 2u cos থিটা হোল স্কোয়ার ইজ ইকাল টু টেন থিটা আর।
জি, এগুলা কিন্তু তোমাদের লাগবে না, তোমাদের খালি ফাইনাল সূত্র যেটা আছে ওইটা লাগবে। কিন্তু আমি তোমাদেরকে কি দেখাইতেছি, আসলে সূত্র কই থেকে আসছে এটাও ভেঙে দেখাইতেছি, যেন তোমাদের কি না থাকে, বেসিকটা দুর্বল না থাকে। ঠিক আছে, বেসিকের জায়গায় দুর্বল থাকা যাবে না। তাহলে এখান থেকে এভাবে লেখা যায়, এই 8টা তো আমি বেরই করব, এটা উপরে চলে যাবে 2টা, তাহলে 2, একটা সাইন থিটা আছে, কস থিটাটা উপরে চলে যাবে, কস থিটা, এই ইউ উপরে চলে যাবে, নিচে চলে আসবে কি জি, তাই না? ইউ বলতে এখানে তো ইউ এর উপর স্কোয়ার ছিল, তাহলে ইউ স্কোয়ার হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি, এখানে আরেকটা সূত্র আছে 2 সাইন থিটা, ত্রিকোণমিতির সূত্র এটা, কস থিটা ইকুয়াল টু কি হবে বলো, সাইন সাইন 2 থিটা। থিটা। হ্যাঁ, তাহলে আলটিমেটলি কি দাঁড়ায়, ইউ স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। এটাই কি প্রাসের সর্বাধিক আনুভূমিক পাল্লার সূত্র, কিন্তু এটা কনফিউজড হওয়া যাবে না, এটা তোমার আলটিমেট সূত্র। এখন আমরা আরেকটা জিনিস বের করব, সেটা হচ্ছে প্রাসের সর্বাধিক আনুভূমিক পাল্লা, মানে কত ডিগ্রি কোণে তুমি যদি মারো একটা বস্তুকে। সাপোজ একটা বিষয় আছে না, যে কোনো একটা জিনিসকে সর্বোচ্চ ইউটিলাইজ করা, মানে সর্বাধিক ব্যবহার করা, এরপরে যখন আর ব্যবহারই করা যায় না, মানে হাড়কিপ্টা নাটক দেখছো কে কে, কি করে, যে জুতা আর ছাতিটা হচ্ছে বগলের নিচে নেয়, এবং সে এ লেভেলের কিপটা যে তার গেঞ্জিটা পর্যন্ত পোড়া দিয়ে সেই ছাই দিয়ে সে দাঁত মাজে, মানে ওইটা কি একদম ম্যাক্সিমাম লেভেলে ইউটিলাইজ। এখানেও জিনিসটা এমনই, এমন একটা কোণে যদি আমি ওই বস্তুটাকে নিক্ষেপ করি, তাহলে ওই বস্তুটা তার মনে করো যে সর্বাধিক দূরত্বে পৌঁছাইতে সম্ভব। সাপোজ তুমি যদি এমন একটা কোণে মারো তাহলে সে অনেক দূরে যাবে, কিন্তু তুমি যদি আরো উপর দিয়ে মারো তাহলে সে এখানে যাবে, অথবা নিচ দিয়ে মারলে সে এখানে যাবে, অথবা এদিক দিয়ে মারলে সে এখানে যাবে। কিন্তু তার কি সর্বাধিক দূরত্বে সে কখন পৌঁছাবে, সেটার একটা আইডিয়াল কি আছে, কোণ আছে থিটা, সেটা আমরা বের করব কত। তাহলে আমরা সাইনের সর্বোচ্চ মান কত জানি বলো, এখান থেকেই তো আসতে হবে আমাকে, যদি আমি সর্বোচ্চ মান বের করতে চাই। তাহলে সাইনের সর্বোচ্চ মান কত, 1, মানই কত, 0 আর 1 এর মধ্যে না, তাহলে 0 হচ্ছে সর্বনিম্ন মান আর 1 হচ্ছে কি সর্বোচ্চ মান, তাই না? তাহলে আমরা থিটার মান বের করবো, একটা অ্যাঙ্গেল বের করব। তাহলে 2 থিটাকে যদি আমি এর পাশে রাখি, তাহলে সাইন ইনভার্স 1 ইকুয়াল টু 1। এটা তুমি যদি ক্যালকুলেটরে বসাও তাহলে দেখবা কত, সাইন 1 এর মান কত বলো, 90 ডিগ্রি। তাহলে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি ডিভাইডেড বাই 2, তো 45 ডিগ্রি। তুমি যদি কোনো একটা বস্তুকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মারতে পারো, তাহলে এটা সর্বোচ্চ দূরত্বে যাবে, সর্বোচ্চ আনুভূমিক দূরত্বে পৌঁছাবে, এটা মনে রাখবা। দেখবা তুমি আহ ঢিল নিক্ষেপ করছো কে কে? পুকুর পুকুর বা নালা ডোবা এগুলা দেখলে, আমরা যখন বন্ধু বান্ধবরা একসাথে থাকতাম তখন কি করতাম, ঢিলাইতাম, যে কার ঢিল কত দূরে যায়, সবচেয়ে দূরে যারটা যাবে সে আসলে বিজয়ী হবে, এগুলো করতাম আমরা। তো এখানে দেখবা, তোমরা যদি এরকম করো, যে তুমি যদি একটা ঢেলকে এরকম উচ্চতা দিয়ে মারো, দেখবা বেশি দূর যাবে না, আবার এখানে চলে আসবে। কিন্তু তুমি যদি এমন একটা অ্যাঙ্গেলে মারতে পারো যেটা 45 ডিগ্রির কাছাকাছি, তাহলে সেটা অনেক দূরে পৌঁছাবে। বুঝছো, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি তুমি মারো তাহলে একটা বস্তু সর্বোচ্চ দূরত্বে পৌঁছায়, এটা আইডিয়াল। ঠিক আছে, তাহলে আলটিমেটলি সর্বাধিক যদি বলে যে এটা তার সর্বোচ্চ দূরত্বে পৌঁছায়, তখন তোমার কোণ কত ধরে নিতে হবে, 45 ডিগ্রি। ঠিক আছে,
বুঝতে হবে কত, এটা 45 ডিগ্রি, একটা ম্যাথই আছে, এটা প্রমাণ করতে হবে তোমাকে 45 ডিগ্রি। তাহলে এইটুকুর মান যদি হয়ে যায় আমার 1, তাহলে সূত্রে আলটিমেটলি কি থাকবে? ইউ স্কোয়ার ভাগ ইউ স্কোয়ার ডিভাইডেড বাই জি। এটাই কি সর্বাধিক আনুভূমিক পাল্লায় পৌঁছানোর সূত্র। এটা যদি তোমার হচ্ছে, এটা এখানে কি লিখে দিয়েছিলাম আমি? আহ এখানে সর্বাধিক কথাটা বাদ দিয়ে দাও, এখানে লেখো প্লাসের আনুভূমিক পাল্লা বা আনুভূমিক দূরত্ব। এখানে লেখো সর্বাধিক আনুভূমিক দূরত্ব। ঠিক আছে, এতটুকুই ছিল আমাদের সূত্র। আমি যা সূত্র পড়াইছি এটা টোটাল আমাদের দ্বিমাত্রিক গতি অধ্যায় কভার করবে। কারো কোনো প্রশ্ন আছে, কোনো জায়গায় বুঝো নেই? ও, ভাইয়া প্রশ্ন নাই, কিন্তু এই সূত্রগুলো অনেক কঠিন। কঠিন। জি ভাই। কয়েকবার পড়বা, লিখে 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 পড়বা, ভিডিও দেখবা জি ভাই। 2-3 বার, হ্যাঁ। তাহলে দেখবা কঠিন জিনিসও সহজ হয়ে গেছে। আসলে দ্বিমাত্রিক গতি আসলেই কঠিন, কিন্তু আমি অ্যাডমিশনে ওই যে ভাইরা বলছিল যে এই ম্যাথটা আসে, এই অধ্যায় থেকে ম্যাথ আসে, আমি অনেকবার করছিলাম। অনেকবার করে আমি হচ্ছে এটা এই বেসিকটা পুরো ক্লিয়ার করছি। আমি সবচেয়ে বেশি ভালো দ্বিমাত্রিক গতি পারতাম, মানে এই গতির অধ্যায়টা আমার সবচেয়ে বেশি বেসিক কনসেপ্ট গুলো ক্লিয়ার ছিল। আমি এখনো হচ্ছে তোমার এরকম, মনে করো ফিজিক্স জিনিসটা হচ্ছে ভিজুয়ালাইজ করার মতো। তোমাকে সিচুয়েশন ভিজুয়ালাইজ করতে হবে যে আসলে এই সিচুয়েশনে কি হইতেছে, আর এগুলো রিলেট করতে হবে। যেরকম আমি তোমাদেরকে ফুটবলের কথা বললাম, অ্যাকচুয়ালি জিনিসটা এমনই, তোমরা কিন্তু এটা ভিজুয়ালাইজ করতে পারবে। যে কেউ যদি একজন ফুটবল শট মারে, এটা কিন্তু খাড়া কখনো উপরের দিকে যায় না, বা দেখবা একটা অ্যাঙ্গেলে গিয়ে দেন মাটিতে পড়ে, তাই না? ওইটাই তো আমরা পড়তেছি, এমন আহামরি কঠিন কিছু না। সূত্রগুলো তোমরা এরকম করে ডেরিভেটিভ করেই লিখবা, আমি যেভাবে লেখাইলাম তোমাদেরকে দেখাইলাম। জাস্ট খালি সূত্র লিখে রাখো না, তাহলে ওটা মুখস্থ হয়ে যাবে। কিন্তু তুমি যখন ডেরিভেটিভটা দেখবা, তখন কোন একটা কমপ্লেক্স ম্যাথ চলে আসলে তুমি তোমার মতো করে সূত্রকে গোছায় নিয়ে আসতে পারবা, এই অ্যাবিলিটিটা তোমার তৈরি হবে। এই জন্য কিন্তু আমি তোমাদেরকে কখনোই সূত্র ডিরেক্ট লিখে দিই না, আগে কনসেপ্ট বুঝাই। এরপরে যদি ওই সূত্র আগে কোথাও থেকে ডেরিভেটিভ করে নিয়ে আসা যায়, তাহলে ওখান থেকে নিয়ে এসে দেখাই। তোমরাও এটাই করবা, আগে থেকে মানে সূত্রের একদম গোড়া থেকে পড়ে আসবা। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা আমরা এখানেই শেষ করি। দেখা হবে আমাদের আগামী ক্লাসে, মঙ্গলবারে। আসসালামু আলাইকুম।